আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা এখন শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে কনক্রিট ম্যাথের চ্যাপ্টার 3 ইন্টিজার ফাংশন। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তো ইন্টিজার ফাংশন বলতে আমরা কি বুঝি? একটা ফাংশনের কি থাকে, একটা প্যারামিটার থাকে না, একটা প্যারামিটার এবং একটা রিটার্ন টাইপ। এক বা একাধিক প্যারামিটার হতে পারে, কিছু আর্গুমেন্টস সে নিবে এবং একটা রিটার্ন করবে একটা ভ্যালু। তো রিটার্ন টাইপটা যদি ইন্টিজার হয় তাহলে সেই ফাংশনটারে আমরা বলি ইন্টিজার ফাংশন। তো এরকম তোমাদের কোডিং এর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে এরকম ফাংশন আমাদের। সেটা কি কি কাজে লাগে বলো তো? ধরো যে কোনো একটা রিয়েল ভ্যালু, ঠিক আছে, ফ্র্যাকশন থাকতে পারে, আমি তার নিয়ারেস্ট ইন্টিজারটা নিতে চাই, নিয়ারেস্ট স্মল ইন্টিজারটা নিতে পারি, তার চাইতে ছোট বা সমান, হ্যাঁ সেটারে আমরা কি বলি? ফ্লোর। আর যদি আমি নিয়ারেস্ট লার্জার ইন্টিজারটা নেই সেটারে কি বলি? সিলিং। সিলিং। হ্যাঁ, মানে আমরা নরমালি চিন্তা করলে যে একটা রুমের উপরে থাকে হচ্ছে সিলিং আর নিচে থাকে হচ্ছে ফ্লোর, তাই না? জি স্যার। এবং এটা নোটেশনটাও এরকম, ঠিক আছে? এই নোটেশন কি তোমরা আগে ইউজ করছো? জি স্যার। আচ্ছা, এমনি সি তে কিন্তু তোমার সি তে কোড করার ক্ষেত্রে এই ফ্লোর নামে ফাংশন, তাই না? ফ্লোর বা সিল নামে ফাংশন থাকে। আর ম্যাথমেটিক্স এর নোটেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা মানে হচ্ছে এক্স এর ফ্লোর নিব, ঠিক আছে? তার মানে এটা ডেফিনেশন, এটার ফর্মাল ডেফিনেশন বলে। মানে যদি পরীক্ষাতে বলা হয় যে রাইট দ্য ফর্মাল ডেফিনেশন অফ ফ্লোর, সিলিং এন্ড মডুলাস, আমরা তিনটা ফাংশন দেখব, ফ্লোর, সিলিং এবং মড বা মডুলাস। ঠিক আছে, মডুলাসটা আমরা একটু পরে দেখব। তো ফ্লোর মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, যেটা এর চাইতে ছোট, তাই না? সমান কি হতে পারে? সমানও তো হতে পারে, সমান হইতে পারে। এক্স যদি নিজেই ইন্টিজার হয়, হ্যাঁ, এটার ফ্লোর করলে তারই আমরা পাবো, তাই না? তখন হচ্ছে ইকুয়াল। যেমন দেখো আমার 2.6 ফ্লোর করলে 2 পাচ্ছি, নিয়ারেস্ট স্মলার ইন্টিজার। 3 ফ্লোর করলে 3 পাচ্ছি, তাই না? জি স্যার। তো এটা তোমাদের খুব সহজ মনে হতে পারে, কিন্তু এখানে ট্রিকি যেটা সেটা হচ্ছে, হ্যাঁ, বেশ কিছু ব্যাপার আছে। মানে এই যে কখন আমি লেস দেন ইকুয়াল ইউজ করতেছি, কখন লেস দেন বা গ্রেটার দেন ইউজ করতেছি। আচ্ছা, আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, এইটা তুমি এখানে যত ফর্মুলা আছে তুমি শুধু এইটা মাথায় রাখলেই বুঝতে পারবা। এই চ্যাপ্টারে, পুরা চ্যাপ্টারে এন দিয়ে আমরা সবসময় ইন্টিজার বুঝাইছি, ঠিক আছে? এন মানে হচ্ছে ইন্টিজার। এন মানে এন যখন লেখা আছে তখন আলাদা করে বলার দরকার না এটা ইন্টিজার। এক্স কি হতে পারে? এক্স আমার রিয়েল ভ্যালুও হতে পারে, হ্যাঁ, মানে ফ্র্যাকশন থাকতে পারে, নাও থাকতে পারে। এক্স নিজেও কিন্তু ইন্টিজার হতে পারে। কিন্তু এন আমার ইন্টিজার ফাংশনের ম্যাথমেটিক্যাল মানে থিওরিটিক্যাল ফাউন্ডেশন তুমি যে বইতেই দেখবা, এন দ্বারা সবসময় ইন্টিজার বোঝানো হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে এক্স এর ফ্লোর হচ্ছে এমন একটা এন যেটা এক্স এর চাইতে ছোট বা সমান, কিন্তু এন প্লাস ওয়ান কিন্তু অবশ্যই এক্স এর চেয়ে বড় হবে, এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন। যেমন ধরো আমি যদি 2.6 চিন্তা করি, হ্যাঁ, এন হচ্ছে তাহলে 2, তাই না? 2 এর চাইতে ছোট বা সমান, কিন্তু 2 এর চাইতে 1 যোগ করলে 3 কিন্তু অবশ্যই এর চেয়ে বড়। আর এটার ক্ষেত্রে চিন্তা করলে n প্লাস 1 কত হবে? x হচ্ছে 3 বা 3.0, এটা হচ্ছে n, আর n প্লাস 1 4 না? জি স্যার। ঠিক আছে, এই জন্য আমাদের এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো, এই চ্যাপ্টারে আমাদের কিছু রুল আছে, আমরা যেটা বলি যে ইন্টিজার ফাংশনের রুল। হ্যাঁ, যেমন ধরো এই রুলটা দেখো, হ্যাঁ, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা যে রুলটার এক্সাম্পল দেখে আসলাম সেটাই কিন্তু এইটা, যে কোনো একটা নাম্বার, হ্যাঁ, ফ্র্যাকশনাল নাম্বার হোক ইন্টিজার হোক, সেটা ফ্লোর করে যদি আমি n পাই, একটা ইন্টিজার পাই, অবশ্যই ইন্টিজারই পাবো। n হবে এমন একটা ইন্টিজার যে n লেস দেন ইকুয়াল টু x, কিন্তু ইমিডিয়েট বড় ইন্টিজারটা স্ট্রিক্টলি বড় হবে x এর চাইতে, ঠিক আছে? যেমন 2.6 এর ক্ষেত্রে 2 লেস দেন ইকুয়াল টু 2.6, বাট এই যে 2 তো হচ্ছে আমার, তাই না, ফ্লোর করে পেলাম যেটা, সেটা হচ্ছে n, তাহলে 2n প্লাস 1 হচ্ছে 3, 3 অবশ্যই স্ট্রিক্টলি বড় হবে, তাই না? কি বলতেছি বোঝা যাচ্ছে? জি স্যার। একই ফর্মুলা যদি আমি 3 এর ক্ষেত্রে লিখি, ঠিক আছে, 3 এর ক্ষেত্রে যদি লিখতাম তাহলে কি হতো? অবশ্যই ফ্লোর সিম্বলটা দেয়া ডিফিকাল্ট হবে। হ্যাঁ, 3.0 এর যদি আমি ফ্লোর করি, ঠিক আছে, So 3 is less than or equal x হবে আর less than 4 হবে।
তো আমরা যদি 3.0 সেটার ফ্লোর যদি করি, হ্যাঁ, তাহলে আমরা 3 পাবো n হিসাবে, তাই না? জি স্যার। তো এটা হবে, আচ্ছা এটা আমি লিখলাম না, এটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো তার মানে 3 লেস দেন ইকুয়াল টু 3.0, 3 এ তো আমরা 3.0 লেস দেন ইকুয়াল বলতেই পারি, তাই না? কিন্তু লেস দেন কত হবে, সেটা 4 হবে, তাই না? জি স্যার। তার মানে এটা একটা ইউনিভার্সাল রুল, ঠিক আছে? এটা সবসময় ট্রু, এবং এটা খুব সিম্পল মনে হতে পারে, বাট আমরা অনেক সময় আমাদের সবচেয়ে বেশি কিন্তু এই রুলটা ইউজ করবো। আমাদের কিছু ডেরিভেশন আছে, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে আমার এপাশ থেকে মানে এরকম কিছু একটা আমরা পাবো, তখন হচ্ছে আমরা এটার বদলে এটা ইউজ করব, ঠিক আছে? তার মানে এক্স যদি টাইটলি বাউন্ড হয় দুইটা ইন্টিজার দিয়ে, পরপর কনসিকিউটিভ দুইটা ইন্টিজার দিয়ে একটা ফ্র্যাকশনাল নাম্বার যদি টাইটলি বাউন্ড হয়, তার মানে সেই নাম্বারটা ফ্লোর করলে আমি এই আমার লেফট হ্যান্ড সাইডে যে ইন্টিজারটা আছে, হ্যাঁ, তারে পাবো। আচ্ছা, একই রুল কিন্তু আরেকভাবে বলা হচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল করো সবাই। এক্স একটা ফ্র্যাকশনাল নাম্বার, আমি তোমার ফ্লোর করে একটা ইন্টিজার পাচ্ছি, ঠিক আছে? এটা ইফ এন্ড অনলি ইফ, তার মানে এইটা হলে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড ট্রু হলে লেফট হ্যান্ড সাইড ট্রু হবে, আবার লেফট হ্যান্ড সাইড ট্রু হলেও রাইট হ্যান্ড সাইড ট্রু হবে, তাই না? এই সিম্বলটা তো তোমরা চিনো। এটাতে কি বোঝানো হয়? ইফ এন্ড অনলি ইফ, তাই না? রাইটটা ট্রু হলে আমি লেফট বলতে পারি, বা লেফট ট্রু হলে রাইট বলতে পারি, ঠিক আছে? তো এখানে মাঝে এক্সটা রেখে আমি চিন্তা করছিলাম, এখন মাঝে ইন্টিজারটা রেখে চিন্তা করতেছি। একটা নাম্বারের ফ্লোর করলে আমরা এমন একটা ইন্টিজার পাবো যেটা স্ট্রিক্টলি এক্স মাইনাস ওয়ান এর চাইতে বড় হবে, কিন্তু এক্স এর চাইতে সমানও হইতে পারে বা ছোটও হইতে পারে, ঠিক আছে? তুমি 2.6 আর 3 এই দুইটা নাম্বার বসাই ট্রাই করে দেখো, ঠিক আছে? খুব সিম্পল ফর্মুলা, কিন্তু খুবই কাজের, আমাদের বারবার কাজে লাগবে। যেমন 2.6 দিয়ে দেখানো আছে, 3 দিয়ে চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, এই সেম ফর্মুলা এগুলো হচ্ছে ফ্লোর দিয়েছিল, সিলিং দিয়েও কিন্তু হতে পারে। হ্যাঁ, সিলিং দিয়েও একই টাইপের ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে মাঝে এক্স কে রেখে, ফ্র্যাকশনাল নাম্বার যেটারে আমরা সিলিং করতেছি তাকে রেখে, আর এইটা হচ্ছে যে ইন্টিজারটা আমরা পাচ্ছি সেইটারে মাঝে রেখে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই ফর্মুলাটাও কাজে লাগে। এটা কি বলা হচ্ছে বলো তো? আমরা ফ্লোর নিচ্ছি কার? x plus n এন। এন কি জিনিস ছিল? ন্যাচারাল নাম্বার। n integer স্যার, ইন্টিজার। হ্যাঁ, ন্যাচারাল আমরা নাম্বার x এর আসলে ফ্লোর নিচ্ছি স্যার। ইন্টিজারই হয়, কারণ নেচারে আমরা যে নাম্বারগুলো দেখি কাউন্টেবল নাম্বার, সেগুলো কিন্তু আমার জি স্যার, কি হয়, ইন্টিজার। ইন্টিজার হয় সবসময়। এই জন্য এন দিয়ে ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার যেভাবে বলো। তো একটা এখানে যেটা বলা হচ্ছে, একটা নাম্বারের সাথে একটা ফ্র্যাকশনাল বা রিয়েল নাম্বারের সাথে একটা ইন্টিজার যোগ করে ফ্লোর নেওয়া যে কথা, ঠিক আছে? আমরা যেহেতু ইন্টিজার যোগ করতেছি, তাহলে আমরা যোগ করে ফ্লোর নেওয়া যে কথা, আমরা ফ্লোরটা আগে নিয়ে তাহলে পরেও যোগ করতে পারি, একই রেজাল্ট পাবো। ধর 2.9 আর 2 যোগ করে কত পাবো? 4.9। ফ্লোর করলে কত হবে? 4.9, 4ই পাবো। কিন্তু আমি চাইলে যেহেতু ইন্টিজার টুকুরে বের করে ফেলতে পারি, এটা আমার ফ্লোরের মধ্যে রাখার দরকার নাই, ঠিক আছে? জাস্ট আমার 2.9 রে দেখো ফ্লোর করে এর সাথে যোগ করে 4ই পেলাম, ঠিক আছে? একই কথা সিলিং এর জন্য ট্রু, ঠিক আছে? সেম ফর্মুলা সিলিং এর জন্য লেখা হয় না। সিলিং এর জন্য ইন্টিজার হচ্ছে আমার, মানে আমি যদি ফ্লোর বা সিলিং করি, ইন্টিজারটা আমার যোগ করে করার দরকার নাই, রেজাল্টের সাথে করাও একই কথা। আচ্ছা, আর রুল নাম্বার 6, 7 এগুলাও কাজে লাগে। এখানে বলা হচ্ছে একটা নাম্বার যদি আরেকটা নাম্বারের চেয়ে ছোট হয়, একটা ইন্টিজার যদি কোনো একটা রিয়েল নাম্বারের চেয়ে ছোট হয়, সেই রিয়েল নাম্বারের ফ্লোরের চাইতেও সে ছোটই হবে বা সমানই হবে, ঠিক আছে? কি বলছি, বোঝা গেছে? এটা এই নাম্বারটা ফ্লোর করলে একটু ছোটও হতে পারে বা সমানও থাকতে পারে, তাই না? এর নিজেও ইন্টিজার হতে পারে। তো যে ইন্টিজারটা পাবো সেটা আমার ফ্লোর, মানে সোজা কথা হচ্ছে ফ্লোর করার ফলে এই লেস দ্যান ইকুয়াল রিলেশনটি ইনভ্যালিড হয়ে যায় না, এই রিলেশনটা তখন হোল্ড করে, ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে সিলিং করার পরেও আমার এই লেস দ্যান ইকুয়াল রিলেশন যেটা, সেটা তখনও হোল্ড করে, এই রিলেশনটা ব্রেক করতে পারে না ফ্লোর বা সিলিং, ঠিক আছে? তো এই 7টা রুল পরীক্ষাতে কিন্তু বিভিন্ন ডেরিভেশন আছে, যে পরে আমাদের ডেরিভেশন শুরু হচ্ছে। তো একটা কমন মিস্টেক সবাই করো, আমি বলে দেই, কারণ হচ্ছে বলার পরও করবা কেউ কেউ, দেখা যাবে এই যে যেখানে যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি না, তখন এখান থেকে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, তোমরা শুধু রুল 1 লিখে রাখো। শুধু রুল 1 লিখলে হবে? আমি কি জানবো যে রুল 1 কোনটা? রুলটা লিখতে হবে। অ্যাকচুয়ালি রুল 1টা না লিখলেও হয়, রুলটা অবশ্যই লিখতে হবে। কিন্তু কেউ কেউ যেটা করো, এখানে রুল 1, এখানে রুল 2, এখানে রুল 3 এভাবে লিখে রাখো, সেটা করো না। সেটা করলে দেখা যাবে মার্কস হয়তো 1 নম্বর হলেও কম পাবা।
যে এই রুলগুলো এখানে 1 2 3 আমাদের সুবিধার জন্য দেয়া, মানে মেইন কথা হচ্ছে যে যেখানে যে রুল অ্যাপ্লাই করবা সেখানে পুরো রুলটা লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এর আগে যেটা আছে ফ্লোর, এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ ফ্লোর, ঠিক আছে? আমরা একটু এখানে লিখতে পারি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা ফর্মাল ডেফিনেশন বলে, ফর্মাল ডেফিনেশন অফ ফ্লোর। আচ্ছা, সেরকম এইটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন অফ সিলিং। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের রুল। হ্যাঁ, একটা রুল অবশ্যই সেটা রুল নয়, সেটা হচ্ছে আমাদের জাস্ট দেখা দরকার, একটু খেয়াল করো সবাই, ঠিক আছে? এটা এত সিম্পল যে রুল হিসাবে সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, ধরো -1.6, আমরা ফ্লোরটা দিয়ে আগে দেখি, ধরো -1.5 বা 1.6, -1.5 এর ফ্লোর কত হবে বলো তো? -1 হবে না -2 হবে? -2, হ্যাঁ, কেন -2 বলতেছো? কারণ -2 -1.5 থেকে ছোট। হ্যাঁ, আমরা ওইটাই চিন্তা করবো। সবাই কি বুঝছো কি বললাম? ধরো মাইনাসটা নাই, মাইনাসটা যদি না থাকতো তাহলে 1.5 এর ফ্লোর কত হয়? 1 1 হয়। 1 কিন্তু নেগেটিভ নাম্বার হলে 1.5 এর ফ্লোর যদি আমি -1 বলি, ঠিক আছে, -1 কিন্তু আসলে বড় হয়ে যাবে। 1.5 চেয়ে থেকে বড়। বড়। আমাদের ডেফিনেশন কিন্তু যেটা এর চেয়ে ছোট, হ্যাঁ, লেস দ্যান অর ইকুয়াল টু। সেরকম সিলিং এর ক্ষেত্রেও ধরো আমি যদি নরমালি 1.6 এর সিলিং করতাম তাহলে কত বলতাম সেটারে? 2, পজিটিভ 1.6। এই তো 2 স্যার। সিলিং করলে 2 বলতাম, কিন্তু -1.6 এর সিলিং যদি আমি -2 বলি, -1 -2 হবে। কি ছোট না এর চেয়ে? জি স্যার। এটা সহজে একটা রুল আকারে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে এরকম, যে রুলটা হচ্ছে তোমার এখানে যে -x এর ফ্লোর যদি আমি করতে চাই, মাইনাসটা বাইরে বের করব, তখন ফ্লোরটা হয়ে যাবে সিলিং। বোঝা গেছে? মাইনাসটা বের করে ফেললে ফ্লোরটা সিলিং হয়ে যাবে। সেরকম মাইনাস যদি সিলিং এর ভেতর থেকে বের করি তাহলে সিলিংটা হয়ে যাবে ফ্লোর। কি বলছি বোঝা গেল? জি স্যার। যেমন দেখো -1.6, মাইনাসটা বের করে ফেললাম, তখন এই সিলিংটা হয়ে যাবে ফ্লোর, অর্থাৎ -1, ঠিক আছে? বা ধরো তোমার -2.9 যদি ফ্লোর করতে চাই, মাইনাস বের করলে এটা হয়ে যাবে সিলিং, অর্থাৎ -3। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই রুলটাও আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। আমরা তাহলে এখন আমাদের ডেরিভেশন গুলা শুরু করি, ঠিক আছে? এটা খুব সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার, কিন্তু ডেরিভেশনও জাস্ট এই কয়েকটা আছে, এবং পরীক্ষাতে কোশ্চেন আসলে এই ডেরিভেশন থেকেই আসে, যে 3-4টা ডেরিভেশন আছে। আচ্ছা, এই জন্য এখান থেকে হয়তো জাস্ট 3 মার্কের বা 4 মার্কের একটা শর্ট কোশ্চেন আসতে পারে, মানে খুব বেশি কিছু আসে না সাধারণত, তো একটা ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমাদের এটা একটু পড়ো সবাই, কি বলা হচ্ছে দেখো, কি প্রুফ করতে হবে। এটা কি এলজি দিয়ে কি বোঝাচ্ছে আসলে? লগ। লগ। আচ্ছা। এম এবং এন কি বুঝতে পারছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ। লগের বেসটা আসলে আমি কত ধরবো? 2 ধরবো না 10 ধরবো? এখানে আমি বেস এলজি বলতেছি আমরা, তাই না? হুম। তো এলজি মানে হচ্ছে তোমার বেস 2। আমরা এখানে বাইনারি সিস্টেম নিয়ে কাজ করতেছি না, যে বিটের ব্যাপার, যে এন হচ্ছে এম বিট, তো সেই জন্য আমরা এটা হচ্ছে বেস 2 লগ ধরবো, ঠিক আছে? এই যে বেস 2 লগরে কিন্তু আমরা এলজি আকারে লিখি, তাই না? জি স্যার। আর এলএন লিখি বেস ই এর, আর লগ এলএন, হ্যাঁ, এলওজি লিখলে সেটা আমরা হচ্ছে 10 লগ বেস বেস লগ 10। বোঝাই। হ্যাঁ, লগ 10 বেস। এলএন হচ্ছে ন্যাচারাল লগারিদম, ই বেস
বেস ই যখন, আর এটা হচ্ছে বেস 2 এলজি। জি স্যার। তো যেহেতু বাইনারি নাম্বার সেজন্য লগ বেস 2 আসছে আর কি। আচ্ছা, এটার মানে হচ্ছে কি এন হচ্ছে আমার একটা নাম্বার, আর এম হচ্ছে এই নাম্বারটারে লিখতে কতগুলা বিট লাগবে, ঠিক আছে? ইফ এন ইজ অ্যান এম বিট ইন্টিজার, মানে আমার এম হচ্ছে, আমার এন হচ্ছে নাম্বারটা একটা ইন্টিজার, আর এম হচ্ছে যতগুলা বিট লাগে। তার মানে আমরা এখানে বের করছি যে কোনো একটা নাম্বার যদি আমি নেই, ইন্টিজার যদি যে কোনো একটা নেই, সেটা লিখতে কতগুলা বিট লাগবে, নাম্বার অফ বিটস, নাম্বার অফ বিটস টু রাইট অ্যান ইন্টিজার এন, ঠিক আছে? সেটা হচ্ছে এন এর আমরা বেস 2 লগ নিব। তো লগ দিলে কি হবে, ফ্র্যাকশন আসতে পারে না? সাধারণত কিন্তু ফ্র্যাকশনই আসবে, তাই না? জি স্যার, লগ সবসময় ফ্র্যাকশন আসবে। এন যদি এবার 2 এর পাওয়ার হয় তাহলে কিন্তু ফ্র্যাকশন আসবে না। ধরো এন হচ্ছে মনে করো আমার, মনে করো 15, তাহলে কিন্তু ফ্র্যাকশন আসবে, তাই না? কিন্তু যদি 16 হয় তাহলে বেস 2 লগ নিলে কত আসবে? স্যার লগ 16 নিজেই হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তো লগ বেস 2 আর এখানে নিচ্ছি 2 টু দি পাওয়ার 4 আসবে না তখন? বুঝে গেছে? মানে আমি বলতেছি এটা এই লগ এন যে কত আসবে এটা আমরা জানি না, এটা ফ্র্যাকশনও আসতে পারে, ইন্টিজারও আসতে পারে। ইন্টিজার আসলে ফ্লোর করলে ইন্টিজার তো ইন্টিজারই থাকবে, আর যদি ফ্র্যাকশনও আসে আমরা ফ্লোর করে একটা ইন্টিজার তো অবশ্যই পাবো, তার সাথে 1 যোগ করতে হবে, এতগুলা বিট লাগবে এন কে লেখার জন্য, আমার এতগুলা বিট লাগবে, ঠিক আছে? তুমি এক্সাম্পল যদি দেখতে চাও, সবাই শুনতে পাচ্ছ কি আমার কথা? জি স্যার। জি স্যার। তো 35 এর লিখতে কতগুলা বিট লাগে বলো তো? স্যার 35 এর লিখতে বিট লাগবে 6টা। হ্যাঁ 6টা, কারণ আমি 31 পর্যন্ত, ঠিক আছে, মানে 32 হয়ে গেলে 6টা লাগতে শুরু করে, তাই না? 31 পর্যন্ত 5 বিটে লেখা যায়। যেমন 16 হচ্ছে, 16 লিখতে 5 বিট লাগে, তাই না? 1 এর পরে 4টা জিরো। 16 থেকে 31 পর্যন্ত 5 বিটে লেখা যায়। যেই 32 হয়ে যায়, হ্যাঁ 2 টু দি পাওয়ার 6 যখনই হয়ে যায়, সরি 2 টু দি পাওয়ার 5 যখনই হয়ে যায় 32, হ্যাঁ তখনই কিন্তু আমার কি হয়, 32 বা তার চেয়ে বেশি হলে আমার 5 বিট প্লাস 1 মানে 6 বিট লাগে। এই যে এখানে 5 পয়েন্ট সামথিং হতো, এটা ফ্লোর করলে 5 হচ্ছে, আর 1 তো যোগ হচ্ছে, আমার ফর্মুলাতে কি ছিল 1 যোগ হচ্ছে না, এই যে এটা 6 বিট লাগবে। 32 এর ক্ষেত্রে হবে কি, 32 এর ক্ষেত্রে এটা 5 পয়েন্ট সামথিং, এক্স্যাক্টলি 5ই আসবে, ফ্লোর করে 5 থাকবে আর 1 যোগ করে 6, সেটাই বলা হচ্ছে N32 হলেও 6 বিট লাগবে। আর তারপরে 32 থেকে শুরু করে 63 পর্যন্ত, তাই না? 63 পর্যন্ত 6 বিট লাগবে। 64 হলে আবার এটা হয়ে যাবে 7 বিট। তো যেটা বলতে যাচ্ছিলাম, এটা প্রুফ করবা কিভাবে? মনে হচ্ছে আমি কিসের সাথে কি প্রুফ করতেছি, তাই না? এটা তো আসলে প্রুফ করার ওয়ে হচ্ছে আমাদের এই যে ফ্লোর সিলিং ফাংশনের প্রপার্টি। কিভাবে আমাদের, আমি কি বলতেছি যে এন কে এম বিটে লিখতে পারি। এন এমন একটা নাম্বার যেটা লিখতে আমার এম সংখ্যক বিট লাগে, তাই না? তো এম সংখ্যক বিট যদি আমি ইউজ করি, এম সংখ্যক বিটে মিনিমাম নাম্বার কত বলো তো? স্যার বুঝি নাই স্যার মানে আমি এম সংখ্যক বিট দিয়ে একটা নাম্বার লিখবো, সেক্ষেত্রে আমার মিনিমাম নাম্বার কত হবে? স্যার মিনিমাম নাম্বার হবে 2 টু দি পাওয়ার m minus 1। 2 স্যার। না, আমরা একদম এক্সাম্পলই চিন্তা করি, ধরো 3 বিটস, 3টা বিটে আমাদের সবচেয়ে মিনিমাম নাম্বার কত হবে? 1 লিখে বাকি দুইটা জিরো, হ্যাঁ তাই তো? তার মানে হচ্ছে কত? আচ্ছা আমাদের 3 বিটস দরকার নেই, আমাদের এটা 4 হবে। 4 বিট চিন্তা করি, 4 বিটে হচ্ছে মিনিমাম নাম্বার কত? 8। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার, এই নাম্বারটা আমি কিভাবে লিখতে পারি? স্যার এই নাম্বারটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার m minus 1। 2 টু দি পাওয়ার 4 minus 1, তাই না? মানে 2 কিউব, তাই তো? আচ্ছা, আর 4 বিটস এর ম্যাক্সিমাম নাম্বার কত হবে? স্যার 2 এর উপর m, তারপর আলাদা করে -1। হ্যাঁ ম্যাক্সিমাম হবে হচ্ছে, নরমালি চিন্তা করো যে আমি 4 বিটে ম্যাক্সিমাম নাম্বার লিখবো, অর্থাৎ আমার 4টা 1। যেমন 10 ভিত্তিক সিস্টেমে আমি যদি বলি দুইটা ডিজিট ইউজ করে ম্যাক্সিমাম নাম্বারটা 99, তাই না? সবচেয়ে বড় ডিজিট, বাইনারিতে হচ্ছে 1ই বড়, সবগুলা 1, আর একটা 1 যোগ হলে 5 বিট হয়ে যাবে, তাই না? তো এইটা মানে কত? 4টা 1 মানে কত? আর আলাদা করে -1। হ্যাঁ 2 টু দি পাওয়ার m আলাদা করে -1। আগে ছিল 4 1 পাওয়ার, আর এখন থাকবে হচ্ছে 4, যেটা আসলে 16। 4টা 1 মানে কিন্তু 15, তাই না? বাইরে একটা 1 থাকবে।
তাহলে দেখো m বিট যদি হয় m বিটে মিনিমাম হবে হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m মাইনাস 1 আর ম্যাক্সিমাম হবে 2 টু দি পাওয়ার m থেকে জাস্ট এক কম। বোঝা গেছে কি? জি স্যার। তোমার যে কোনো নাম্বার লিখে দেখো, জাস্ট এক্সাম্পল আকারে আমি দুইটা দেখালাম। সেটাই বলা হচ্ছে যে আমার m বিটে মিনিমাম নাম্বার হচ্ছে 1 লিখে সব বাকি সবগুলা 0, এটা হচ্ছে মিনিমাম। আমি যদি m সংখ্যক বিট বলতেছি আমার 1টা তো রাখতেই হবে m তম করে, তাই না? জি স্যার। এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। আর m বিটে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কি হবে, m সংখ্যক 1 না, সবগুলা 1, যার সাথে 1 যোগ করলে হয়ে যাবে হচ্ছে m প্লাস 1 সব 0, সেটা মাইনাস 1, মানে এই যে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। সবাই বুঝছো তো? জি স্যার। এটা কিছুই না, m এর একটা ভ্যালু বসে টেস্ট করে দেখো। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে n এমন একটা নাম্বার যেটা এর চেয়েও ছোট বা বড়, মানে এটা হচ্ছে মিনিমাম নাম্বারটা 2 টু দি পাওয়ার m মাইনাস 1, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা। তাহলে n হচ্ছে অ্যাট লিস্ট এর চেয়ে বড় বা সমান আর অ্যাট লিস্ট এর চেয়ে ছোট বা সমান। এখানে খেয়াল করো, এখানে কি লেস দ্যান ইকুয়াল পড়ছে না? এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল। আমাদের ফর্মুলাতে কিন্তু দুই দিকে লেস দ্যান ইকুয়াল নাই। যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, একটু আগে দেখলাম রুল নাম্বার 1 সবচেয়ে বেশি ইউজ হয়, কিন্তু রুল নাম্বার 1টা, ঠিক আছে? এখানে দেখো এটা কি লেস দ্যান ইকুয়াল, এটা কি লেস দ্যান, তাই না? আর এখানে একটা ইন্টিজার n, আর এখানে তার ইমিডিয়েট বড় ইন্টিজার n প্লাস 1। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কি বলছি শোনা গেছে না? এই যে n, আমার আসলে মাঝে মাঝে মেসেজ দেখাচ্ছে যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, তার মানে হচ্ছে দেখো এই আমাদের এই ইকুয়েশন, এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, একটা লেস দ্যান ইকুয়াল হতে হবে আর একটা লেস দ্যান হতে হবে, ঠিক আছে? আর এটা একটা ইন্টিজার, এটা হচ্ছে ইমিডিয়েট তার চেয়ে বড় ইন্টিজার, মাঝে হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার। তো এই ফর্মুলাতে কিভাবে নিয়ে আসা যায় ওইটারে দেখো। তো ছোটটারে বসে দিব, তাহলেই তো হয়ে যাচ্ছে স্যার। এটা একটা ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যেটা করলাম দুই দিকে লগ নেই। আচ্ছা, লগ নেওয়ার আগে লেস দ্যান ইকুয়ালটারে লেস দ্যান দিয়ে রিপ্লেস করলাম, তাই না? ঠিক আছে না? এটার চেয়ে ছোট বা সমান, তাহলে এটা যদি এক বাড়াই দেই তাহলে আমি লেস দ্যান বলতে পারি, এর সাথে 1 যোগ করলাম, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 এর সাথে প্লাস 1, নাম্বারটা একটু বড় করলাম, তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার m। সেজন্য আমি লেস দ্যান ইকুয়ালটারে লেস দ্যান দিয়ে রিপ্লেস করলাম। ধরো আমি যদি বলি একটা নাম্বার 9 এর চাইতে ছোট বা সমান, 10 এর চাইতে ছোট বা সমান, তাহলে আমি লেস দ্যান 11 বলতে পারি না? জি স্যার। এরকম, এটা 10 ছিল, এটা মনে করি 11। আচ্ছা, তারপর দুই পাশে লগ নাও, যেহেতু বেস টু লগ, এটা কি হবে? m মাইনাস 1 হয়ে যাবে, এটা m হয়ে যাবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? জি স্যার, এটা লগ n এ থাকবে। আচ্ছা, এখন দেখো এইটা একটা ইন্টিজার, এইটা হচ্ছে তার চাইতে ইমিডিয়েট বড় ইন্টিজার, এটা হচ্ছে একটা নাম্বার যেটা ফ্র্যাকশনও হইতে পারে বা ইন্টিজারও হইতে পারে, কিন্তু টাইট বাউন্ড। এটা হচ্ছে এই দুই ইন্টিজারের মধ্যে টাইট বাউন্ড, এখানে লেস দ্যান ইকুয়াল আর এখানে হচ্ছে লেস দ্যান। তার মানে কি এটা ফ্লোর কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে রুলটা, প্রথম রুল নাম্বার 1টা ফুলফিল করতেছে। এটার ফ্লোর নিলে তার মানে কি পাবো আমরা, m নাকি m মাইনাস 1? কোনটা পাবো? যেটা লেস দেন অর ইকুয়াল, যেটা সেটা পাবো আমি। হ্যাঁ, লেস দেন ছোটটা অর যেটা ইকুয়াল m মাইনাস 1 পেলাম, পক্ষান্তর করে আমার প্রুফ হয়ে গেল। যা অনেকে যেটা করে, এখানে মোস্ট কমন এরর তোমরা যেটা করো আমি এখনই বলে দেই, সেটা হচ্ছে এই লেস দেন ইকুয়ালটা এটারে লেস দেন ইকুয়াল দিতে দিতে আসো, এখানে এসে জাস্ট ডাইরেক্ট অ্যাপ্লাই করে লিখে দাও। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, লেস দেন ইকুয়ালটা কিন্তু লেস দেন করতে হবে, কনভার্ট করতে হবে। তো সহজ প্রুফ, কিন্তু খুব বেশি না, কয়েক লাইন কিন্তু তোমার, ঠিক আছে? কিন্তু এই যে আমাদের রুল 1 হাতে থাকাতে আমরা খুব সহজে প্রুফ করতে পারলাম। আচ্ছা, তারপরে আরেকটা প্রুফ আছে, প্রুভ অর ডিসপ্রুভ দ্যাট। এটাতে কি বোঝানো হচ্ছে বলো তো? স্যার ডিসপ্রুভের মানে এটা ফার্স্ট দেখলাম স্যার। হ্যাঁ, ডিসপ্রুভ মানে আমি যদি বলি যে এইটা ডিসপ্রুভ করো, তার মানে কিন্তু এই না যে এরকম এইটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এরা কখনোই সমান না, এরকম না। কিন্তু ডিসপ্রুভ মানে হচ্ছে প্রুফ, মানে হচ্ছে প্রুফটা কিন্তু স্ট্রং কন্ডিশন, ঠিক আছে? প্রুফ মানে হচ্ছে এক্স এর ভ্যালু যাই বসাও না কেন সব সময় এটা ট্রু হবে। আর ডিসপ্রুফের ক্ষেত্রে তুমি যদি একটা এক্সাম্পলও দেখাইতে পারো, জাস্ট একটা এক্সাম্পল, ধরো এটা সব সময় মোস্ট অফ দ্য টাইমস এটা ট্রু হয়, কিন্তু কোনো এক্স আছে বা অন্তত একটা এক্স আছে যেটার জন্য এটা ট্রু হয় না, তাইলে কিন্তু ডিসপ্রুভ হয়ে যাবে। এই জন্য তুমি যখন ডিসপ্রুভ করতে চাও, তোমার কিন্তু
হ্যাঁ, কাজ খুবই সহজ। একটা কাউন্টার এক্সাম্পল তৈরি করা, এমন একটা এক্সাম্পল দেখানো যেটার জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না, তাইলেই ডিসপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন বলা হচ্ছে প্রুভ আর ডিসপ্রুভ, এটা আসলে আমরা প্রুভই করবো কারণ এটা সবসময় ট্রু থাকে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি স্কোয়ার রুট করি একটা নাম্বারের, তার আগে যদি ফ্লোর করি এবং স্কোয়ার রুট করার পরেও যদি ফ্লোর করি, এই আগের ফ্লোরটা দরকার নেই। ঠিক আছে, স্কোয়ার রুট এমন একটা অপারেশন, এটা করে ফ্লোর নিলে যা পাবা, শুরুতে ফ্লোর করে দেন স্কোয়ার রুট করে দেন আবার ফ্লোর করে একই জিনিস পাবা। স্যার না, এখানে তো প্রবলেম হয় স্যার। যেমন আমি যে -0.99 এর ফ্লোর করি, তাহলে আমার আসবে কত স্যার? 0 আসবে। হ্যাঁ, 0 আসবে। জিরো আসবে। রুট ওভার আর- 0 স্যার 0, কিন্তু স্যার রুট মানে আপনার যদি রুট ওভার -0.99 দেই, সেটা স্যার জটিল আচ্ছা, সংখ্যা হয়ে যাবে। তুমি 0.99 বসাই দেখো, ঠিক আছে, এক্স এর জায়গায় 0.99 বসাবা, ঠিক আছে, হ্যাঁ বসালে স্যার, এদিকেও 0 পাবা, এদিকেও 0 পাবা। স্যার না, এদিকে -0.99 যখন বসাবো আর কি স্যার, -0.99। আচ্ছা, মাইনাস বসালে কিন্তু তোমার ওই আবার মাইনাসটা বের করতে চাইলে সিলিং হয়ে যাবে, ঠিক আছে, আবার মাইনাস নাম্বারে তুমি স্কোয়ার রুটই বা কিভাবে করবা? তখন স্যার জটিল সংখ্যা হয়ে যেতে বুঝতে পারে। পারছো? এই জন্য কিন্তু বলা আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। তুমি যে -0.99 বসাবা না, এটা কিন্তু বসাতে পারবা না, এটা শুধুমাত্র এক্স 0 বা পজিটিভের জন্যই ট্রু। ঠিক আছে, এটা অবশ্য এমনিও বোঝা যায় যে এই রাইট হ্যান্ড সাইডে আমি যে এক্স বসাচ্ছি, কিন্তু নেগেটিভ নাম্বার তো বসাতে পারবো না স্কোয়ার রুটের নিচে। আচ্ছা, এখন এইটার প্রুফ আমার মনে হয় ভাবে অত দেখার দরকার নেই, এক্স ইন্টিজার হলে ডাইরেক্ট হয়ে যায়, ইন্টিজার না হলে দেখো আমরা কোথায় কোথায় ফর্মুলা অ্যাপ্লাই করি। আমি এই তোমার এইটা যেটা মানে রাইট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা এম ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে এটা লিখলাম কোন ফর্মুলা অ্যাপ্লাই করে, এটা ইন্টিজার, এটা একটা ফ্লোর, সেটার বদলে এটা কিভাবে লিখলাম, যে রুল নাম্বার 1, লেফট হ্যান্ড সাইড ট্রু হলে আমি রাইট হ্যান্ড সাইড বলতে পারি না, এখানে এম আছে, এই জন্য এম আর m+1 এটারে টাইট বাউন্ড করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্কোয়ার করলাম, ঠিক আছে, স্কোয়ার করার পরে আচ্ছা এই অবস্থা, তারপরে স্কোয়ার রুট করলাম, হ্যাঁ এই অবস্থা হলো। আচ্ছা, তারপর এখান থেকে এটা কিভাবে বললাম, এটা সূত্র অ্যাপ্লাই করেছি, রুল 1। আবার সেই রুল নাম্বার 1, রুল নাম্বার 1টাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। তো সেটা রুল নাম্বার 1 দিলে তো আর হবে না স্যার, এখন তো হ্যাঁ হ্যাঁ, মানে এখানে যদিও আমি লিখে রাখছি এভাবে না, রুল লিখতে হবে, ফুল রুলটাই লিখতে হবে। এখানে রুল 6 এবং 7 যেমন ইউজ হয়েছে, হ্যাঁ রুলটা কিন্তু লেখা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি তুমি এভাবে চাইলে লিখতেও পারো, কারণ সম্ভবত আগে একবার লেখা হয়েছে রুল নাম্বার 1, তাই না, মানে অ্যান্সারে তুমি একবার যদি রুল নাম্বার 1টা লিখো, পরে আসলে আরেকবার তুমি চাইলে লিখতে পারো রুল 1, যেহেতু একবার লেখা হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো এই যে এটা সমান এম আসছে, এম মানে আবার এইটা, তার মানে আমার এটা ছিল রাইট হ্যান্ড সাইড, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখানে আমাদের অল্প খুব ছোট প্রুফ, বাট দেখো রুল নাম্বার 1 একবার ইউজ করতে হয়েছে লেফট থেকে রাইটে, আরেকবার ইউজ করতে হয়েছে আমার রাইট থেকে লেফটে, তাই না, এই যে রুল নাম্বার 1। আচ্ছা, রুল নাম্বার 6 আর 7 থেকে কিন্তু আসছে, স্কোয়ার যদি হয় দেন হচ্ছে স্কোয়ার রুট করলেও তার চেয়ে ছোট হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমার এই দুইটা প্রুফ ছিল আমার ফ্লোর এবং সিলিং থেকে, ঠিক আছে। আমাদের ইন্টিজার ফাংশন আমরা 3টা দেখতেছি, হ্যাঁ, ফ্লোর আর সিলিং 2টা ফাংশন, থার্ডটা হচ্ছে মডুলাস, ঠিক আছে। এটা কি আজকে শুরু করব? এটা বেশিক্ষণ লাগবে না কিন্তু শুরু করলে। স্যার সিলিং এর তো কোনো প্রুফ দেখান নাই স্যার, দুইটাই ফ্লোরে দেখাইছেন। হ্যাঁ, সিলিং এর যদি আমরা দেখাই নাই, হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আসলে ফ্লোরের বদলে তুমি যদি সিলিং করো তাহলে আসলে একই জিনিস হবে। এটা আমি ঠিক শিওর না, এটা দেখতে হবে আমার নিজেরই ফ্লোর। এটা তো ফ্লোরের ব্যাপার, এখানে সিলিং এর কিছু নাই, ঠিক আছে। তো এটা সিলিং এর জন্য ট্রু কিনা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো। স্যার আজকে কিছু শুরু করে না, নতুন টপিক এখানেই থাক। আচ্ছা, আর 5 মিনিট দেখতে পারলে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কতক্ষণ? 6:31 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমরা তাহলে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব, ঠিক আছে। আজকে যেটুকু আমরা দেখলাম, তারপরে কি কোশ্চেন আছে কোনো? না স্যার, নেক্সট দিন ইনশাআল্লাহ আমাদের 15 মিনিটে হয়ে যাবে। মডুলাস দিয়ে আমাদের 2টা প্রুফ আছে, ঠিক আছে। এটা একটা প্রুফ, এটা হচ্ছে আমাদের পুরো সিলেবাসের মধ্যে সবচেয়ে শর্টেস্ট সবচেয়ে ইজি প্রুফ, হ্যাঁ। এটা না মানে এটা আসলে খুবই ছোট প্রুফ। আচ্ছা, দেন এই প্রুফ, এটা ইম্পর্টেন্ট, এখানে এই প্রুফটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে, ঠিক আছে। এই মড দিয়ে 2টা প্রুফ, আর এর আগে আমরা সিলিং আর ফ্লোর দিয়ে মানে ফ্লোর দিয়ে 2টা প্রুফ দেখলাম। এইটুকুই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, হ্যাঁ। নেক্সট দিন আমাদের 10 মিনিট ইনশাআল্লাহ মডুলাসটা হয়ে যাবে, তারপর আমরা অন্য চ্যাপ্টার শুরু করব।
ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন মানে হচ্ছে নেক্সট উইকে নেক্সট রবিবার 5:30টায় আবার দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।